নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে ৩ শিশুসহ নিহত একই পরিবারের ৭। চট্টগ্রামের পটিয়ায় বাস খাদে পড়ে ১০ আরোহী আহত। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির। অভিযোগ গঠিত হবে আবু সাঈদ হত্যা মামলা। টানা আন্দোলনে বিজয় এলেও ঘৃণা ক্ষোভের মুখে পড়ে পুলিশ আর আওয়ামী নেতারা। প্রাণ যায় বেশ কয়েকজন পুলিশ সদস্যের। জেল ভেঙে পালায় বহু কয়েদি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। ভোরে উপজেলার পূর্ব জগদীশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহারুদ্দিনকে নিয়ে লক্ষ্মীপুরে বাড়িতে ফিরছিলেন স্বজনরা। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। মাইক্রোবাসের চালকসহ ১২ জন ছিলেন। দুর্ঘটনার পর পুরুষ সদস্যরা গাড়ি থেকে বের হতে পারলেও পেছনে বসায় নারী ও শিশুদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনায় প্রবাসী বাহারুদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ ৭ জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে ৩ শিশু, ৪ জন নারী। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উনি হয় আমার নানুর বোন, বোনের ছেলে মেয়ে নাতিন সবাই। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিমিত্ত ধারায় খালের সাইডে পড়ে গেছে। খালে পড়ে যায়, ওখানে ৭ জন মারা গেছে। ৭ জনের মধ্যে ৩ জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। তো আমরা এরকম উদ্ধার কাজ শেষ করে পুলিশের কাছে হস্তান্তর করি। দর্শক, দুর্ঘটনার আরও খবর জেনে নেব। লক্ষ্মীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, মরদেহ নিশ্চয়ই বাড়িতে নেওয়া হয়েছে, কখন নাগাদ জানাজা এবং দাফন হবে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আসলে মরদেহগুলো নিয়ে আসছে বাড়িতে আরো 1 ঘন্টা আগে, কিন্তু কখন জানাজা হবে এখন পর্যন্ত সেটি এখন নিশ্চিত করা যাচ্ছে না। কারণ তারা মারা গেছে, যে 7 জন মারা গেছে, সেই 7 জনের কিন্তু এখন পর্যন্ত তার পরিবারের কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কখন জানাজা করবেন। তবে এখানে বাহার যে প্রবাসী ছিল, সেই গাড়িতে ছিল তার শ্বশুর, তার পিতা আব্দুর রহিম এবং তার শ্বশুর ছিলেন ইস্কান্দার। তারা 3 জনই কিন্তু জীবিত ছিল এবং তার মা মুর্শিদা বেগম তিনি কিন্তু মারা গেছেন। স্ত্রী কবিতা বেগম তিনি কিন্তু মারা গেছেন। নানি ফজুর নেসাস তিনিও কিন্তু মারা গেছেন। তার বড় ভাইয়ের বউ লাবণী সেই কিন্তু মারা গেছেন গাড়িতে। মিম আক্তার তার যে বাহার, তার প্রবাসী যে মিম আক্তার তার মেয়ে 2 বছর, সেটি কিন্তু সে মারা গেছে। তার ভাইয়ের মেয়ে রেশমি সে মারা গেছেন এবং ভাইয়ের মেয়ে লামিয়া সেও মারা গেছে। মোট 7 জন কিন্তু এখানে কিন্তু মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এদিকে যেটি হয়েছে, যে বর্তমানে যে তাদের যে বাড়িতে যে জানাজা রয়েছে, কখন জানাজাটি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমার, তবে এখানে তাদের অভিযোগ যে ড্রাইভার যে গাড়ি মাইক্রো চালক যিনি, এবং আমরা এখানে স্থানীয় যে হাইওয়ে পুলিশ রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা যে মাইক্রোবাসের চালকে কিন্তু চোখের মধ্যে ঘুম থাকার কারণেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। তারা কিন্তু কয়েকবার কিন্তু ড্রাইভারকে সতর্ক করেছেন যে তোমার যদি চোখে ঘুম থাকে তাহলে তুমি আমাদেরকে বিভিন্ন স্থানে জায়গায় অবস্থান করো, তাহলে আমরা কিছুক্ষণ পরে বাড়িতে যাব। কিন্তু সেটি কিন্তু ড্রাইভার না শুনে কিন্তু তার সেই গাড়িটি নিয়ে এসে সেই গাড়িটি কিন্তু আজকে খালে ফেলে দেওয়ার কারণে একই পরিবারের 7 জন কিন্তু এভাবে মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা কিন্তু মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা এটি। আনিস, ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। এদিকে চট্টগ্রামের পটিয়ায় বাস উল্টে অন্তত 10 যাত্রী আহত হয়েছেন। সকাল 9টার দিকে শান্তিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাসটি চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। শান্তিরহাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক, উল্টে রাস্তার পাশে পড়ে যায় বাসটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী। আহতদের বেশিরভাগই বিভিন্ন স্কুলের শিক্ষক ও চাকরিজীবী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস।
মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার 6 আসামিকে। আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী মাইনুল মারুফ। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নেব তার কাছ থেকে। মাইনুল, আজকে তো 2টি মামলার ট্রাইব্যুনালে, সবশেষ এই বিষয়ে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন একটু। সবশেষ তথ্য যদি বলি, আজকে আবু সাইদ হত্যা মামলার যে অভিযোগ গঠন, সেই অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং অপর একটি মামলায় আজকে যেটি শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেই মামলার আসামি ছিলেন, সেই মামলায় কিন্তু আজকে আরও 2 জন সাক্ষী দেবেন এবং যে 2 জন সাক্ষী দেবেন তাদের একজন জুলাই আহত এবং অপরজন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক এবং তাদের সাক্ষ্য গ্রহণ কিন্তু আজ হবে এবং 11:30টার পর কিন্তু এই যে আদালতের যে প্রসিডিং তা কিন্তু শুরু হবে। এবং আজ জানিয়ে রাখি, এর আগে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আরও 3 জন সাক্ষ্য দিয়েছেন এবং আজ 2 জন সাক্ষ্য দেবেন। সব মিলে আজ কিন্তু মোট 5 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে এবং এই যে 2 জন সাক্ষ্য দেবেন, আমি যেমনটা বলছিলাম তাদের কথা, এবং তারা মাঠে থেকে ঘটনা দেখেছেন এবং আগের আসামিরাও কিন্তু যারা সাক্ষ্য দিয়েছেন তারাও জুলাই আহত ছিলেন, তারাও যেই যখন তারা আন্দোলন করেছেন আন্দোলনকালীন সময়ে যে চিত্র দেখেছেন সেই চিত্র কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরেছিলেন এবং তখন কিন্তু তারা এই যে তাদের যে বর্তমান অবস্থা, অনেকের পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, তারা কিন্তু এই যে তাদের উপর যে পরিণতি হয়েছে এই পরিণতির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপির কিন্তু বিচার দাবি করেছেন। তবে যেহেতু রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার বিচার কিভাবে হবে বা তা হয়তো বিচার শেষেই জানা যাবে। এবং যে আবু সাইদ হত্যা মামলার যে আসামিরা তাদেরকেও কিন্তু আজকে আনা হয়েছে 6 জন গ্রেপ্তার আসামি এবং তাদের যে আজকে মূলত যে বিষয়টি জানা যাবে তা হচ্ছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কবে এবং সেই প্রসিডিং হয়তো 11:30টার পর শুরু হবে বলে কিন্তু প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এর মধ্যে যে আবু সাইদ হত্যা মামলায় যে আসামি রয়েছেন তাদের মধ্যে প্রক্টরও রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, এবং তাদের সকলের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু রয়েছে এবং সে সকল অভিযোগ কিন্তু অভিযোগ গঠনের শুনানির সময় 3 দিনব্যাপী অভিযোগ গঠনের শুনানি হয়, তখন কিন্তু সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে শোনানো হয় এবং আজ কিন্তু তাদের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা তা কিন্তু জানা যাবে। শাওন। মাইনুল মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে। 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সন্ধ্যা 8:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা, যা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। গণ অভ্যুত্থান দিবসে দেয়া প্রায় 35 মিনিটের ভাষণে সরকারের 1 বছরের নানা কর্মকাণ্ড উদ্যোগের কথা জানান তিনি। বলেন, ইসিকে নির্বাচন আয়োজনে চিঠি দেবে সরকার, প্রবাসীরাও পাবেন ভোট দেওয়ার সুযোগ। জাতিকে আর বিভক্ত না করার জন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 5 মাস পরে সম্ভাব্য নির্বাচনকে বানচাল করতে পরাজিত শক্তি দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলেও দেশবাসীকে সতর্ক করেন তিনি। আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। টানা আন্দোলনে 5 আগস্ট কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর পুলিশ আর আওয়ামী লীগ নেতাদের উপর পড়ে তীব্র ঘৃণা
ক্ষোভের রেশ। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। 6 আগস্টের ঘটনা প্রবাহ জানাচ্ছেন আহমেদ রেজা। 5 তারিখ অনেকেরই বিশ্বাস করতে বা অনুভব করতে কষ্ট হচ্ছিল কি হলো, কিভাবে হলো। 6 তারিখ সম্বিত ফেরে আরেক বাংলাদেশ। হাসিনার পালানোর পরে খবর আসতে থাকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও। এদিন কারফিউ তুলে সব খুলে দেয়া হয়। পরের সরকার কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা, গুঞ্জন শুরু হয়। আগের দিন আন্দোলনকারীদের ক্ষোভের আগুনে জ্বলে যাত্রাবাড়ি থানা। বিক্ষুব্ধ জনতার হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিনই রাতভর বাড্ডা পরিণত হয় রণক্ষেত্রে। পুড়িয়ে দেয় থানাগুলো, জ্বলে ছাই হয় বহু নথিপত্র। ডিবি কার্যালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর, কিছুই বাদ যায়নি। বিক্ষুব্ধ জনতা আগুন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। হামলা, ভাঙচুর করা হয় সুধা সদনেও। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হয় হামলা। শাহজালাল বিমানবন্দর এলাকায় ভাঙচুরের কারণে 6 ঘন্টা বন্ধ থাকে বিমানবন্দরের কার্যক্রম। বিভিন্ন জেলায় চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হয় হামলা, ভাঙচুর, লুটপাট। একদিকে পুলিশের অনুপস্থিতি, অন্যদিকে দীর্ঘ বঞ্চনা আর অত্যাচারের প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে অনেকে। শেরপুর ও যশোরের কারাগারে হামলা চালিয়ে প্রায় 1100 বন্দীকে মুক্ত করে ফেলা হয় এদিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন মাত্র 9 মাস, অথচ ক্ষমতার সর্বোচ্চ দাপট দেখিয়েছেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই হওয়ায় প্রভাব প্রতিপত্তির কাছে সবাই ছিল অসহায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বরিশাল নগরীতে কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। সাবেক মেয়রের অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্তে নেমেছে দুদক। কাউসার হোসেনের প্রতিবেদন। সীমাহীন নির্বাচনী জালিয়াতির মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ। ভোটের ফলাফল আগেই নির্ধারণ করে রেখেছিলেন। সরকারি সকল সংস্থাগুলো ইভিএম এর সর্বোচ্চ নগ্ন ব্যবহার করে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছে। মেয়র হওয়ার পরেই চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন খোকন সেরনিয়াবাদ ও তার পরিবার। ছেলে আবিদুর রহমানকে নিয়োগ দেন সিটি কর্পোরেশনের উপদেষ্টা হিসেবে। হাট, বাজার, ঘাট, বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন তুলতেন লাখ লাখ টাকা চাঁদা। দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান, খান মামুন, মৎস্যজীবী লীগ নেতা খান হাবিব, ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব, ব্যবসায়ী আলাউদ্দিন আলো, মানিক, শ্যালক মিঠু, নিকটাত্মীয় মুরাদ এবং 2 এপিএস রুবেল ও দোলন। মেয়র হওয়ার পরই প্রথমেই একটা চাঁদাবাজি হয় ব্যাপকভাবে। এই চাঁদাবাজির নেতৃত্ব দেয় তার সহধর্মিণী লুনু আবদুল্লাহ, তার ছেলে এবং অসীম দেওয়ান। পোর্ট রোডে খান হাবিবকে দিয়ে নিয়ন্ত্রণ করত, নতুল্লাবাদে অসীম দেওয়ানকে দিয়ে নিয়ন্ত্রণ করত এবং রূপাতলিতে কাউন্সিলর সুলতানকে দিয়ে এবং তার ভাতিজা মানিককে দিয়ে নিয়ন্ত্রণ করতো। নতুল্লা বাস স্ট্যান্ডাই অনেকে বলে না টাকা ওরে, মানে দলের সাহায্যে বলা হয়, যেটাকে দলের চালানোর ব্যাপারে যে খরচ লাগে সেই টাকা স্ট্যান্ড থেকে কালেকশন করতো। গুটি কয়েক সাংবাদিকদের নিয়েও গড়ে তুলেছিলেন সিন্ডিকেট। সিন্ডিকেটের বাইরের সংবাদকর্মীদের নগর ভবনে প্রবেশে ছিল অঘোষিত নিষেধাজ্ঞা। একাধিক সংবাদকর্মী খোকন অনুসারীদের হেনস্থারও শিকার হয়েছেন। খোকন সেরনিয়াবাদের 2 জন সহচর, সম্ভবত সাবেক ছাত্রলীগ নেতা, তারা আমাকে মোবাইল সহ আটক করে নিয়ে জনসংযোগ কর্মকর্তা রুমেলের রুমে নিয়ে আটকে রাখে। যারা বস্তুনিষ্ঠ রিপোর্ট করবে, সঠিক সংবাদ উপস্থাপন করবে, তাদেরকে চতুর্সীমানায় ঢুকতে দেওয়া হতো না। গেল বছর 5 আগস্টের আগে গভীর রাতে বরিশালের বাসভবন থেকে পালিয়ে যান মেয়র খোকন সেরনিয়াবাদ। এর আগে নগর ভবনে অনুষ্ঠিত সভায় ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার নির্দেশ দেন সাবেক এই মেয়র। ক্যাডারদেরকে লেলিয়ে দিছে। সেই ক্যাডাররা আমরা দেখছি দেশীয় অস্ত্র, এমনকি
শটগান সহ অন্যান্য অস্ত্র নিয়ে এসেও তারা যারা ছাত্র জনতা আন্দোলন করছে তাদের উপরে হামলা চালাইছে। সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর নানা অনিয়ম দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। নিজের ইচ্ছা মতো কাজ করেছে, যাকে ইচ্ছা তাকে স্যাক করেছে, যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে কাজের অর্ডার দিয়েছে। অলরেডি এই বিষয়টা আমাদের নথিতে চলে এসছে এবং আমরা কার্যক্রম এগিয়ে যাচ্ছি। শুধু তিনি কেন, আরও অন্যান্য যারা আছেন তাদেরও আমরা চেষ্টা করব আমাদের আইনের আওতায় নিয়ে আসতে। গুঞ্জন আছে গেল বছরের শেষ দিকে নিরাপদে দেশ ছেড়েছেন আবুল খায়ের আবদুল্লাহ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। বাঙালির জীবনের প্রতিটি ক্ষণে যেন রবীন্দ্রনাথের উপস্থিতি। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে, তবে তিনি হারিয়ে যাবেন না কখনোই, কারণ রবীন্দ্রনাথ মানে সত্য, সুন্দর, চিরপরিব্রাজক। তার সাহিত্যকর্মে প্রকাশ পায় হাস্য, বিষাদ, প্রাপ্তি অপ্রাপ্তির নানা দোলাচল। জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্ম আশ্রয় খুঁজে পায় তার প্রতিটি সাহিত্যকর্মে। জীবনের বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠিবাড়িতে। জমিদারি সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জল হাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। পদ্মা গড়াই তীরবর্তী মানুষের জীবন উপজীব্য করেছেন তার লেখায়। একাধারে কবি, গল্পকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর ও ঔপন্যাসিক। তবে সব ছাপিয়ে হয়ে ওঠেন বিশ্বকবি। ঋতুভিত্তিক গান আর বিষয়ভিত্তিক রচনা তাকে করেছে স্বতন্ত্র। আমরা যখন আমাদের এই ভূখণ্ডটাকে স্বাধীন বাংলাদেশ হিসেবে পেলাম, তার যে পেছনের সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেইখানে কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিয়েই আমাদের এই আন্দোলনটা এগিয়েছে। গণসঙ্গীত ছিল, অন্য গান ছিল, কিন্তু রবীন্দ্রনাথ একটা বড় ব্যাপার ছিল। 2230টি গানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতি প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ। তাই আজও যে কোনো উপলক্ষে ভীষণ প্রাসঙ্গিক তিনি। অনেক গান গেয়ে গেছি, গাইতে গাইতে পরে মনে হয়েছে যে না, এটা তো আমি যেমন ভেবে গাইছিলাম তার চেয়ে বেশি কিছু। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস বলেছেন। এটা তো চাওয়া পাওয়ার গান না, এটা তো মানে বিরহকে এনজয় করার গান, যেটা আমরা পরের জীবনে অনেক গানে পাই। মানুষের ধর্মের দিক থেকে অনেকখানি বড়, এবং ওই মনুষ্যত্বের এমন কোনো বিষয় নেই যেখানে উনি আসলে ওই প্রবন্ধ সাহিত্যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ, মানুষের ধর্ম এগুলিতে টাচ করেননি। কাজেই আমার কাছে বাতিঘর। 52টি কাব্যগ্রন্থে ছন্দ আর গীতি কবিতা হয়েছে মলাটবন্দি। শতাব্দী পেরিয়ে 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ আর 95টি ছোট গল্প সমান জনপ্রিয় বিশ্ব দরবারে। শেষের দিকে উপহার দিয়েছেন অসামান্য সব চিত্রকর্ম। বাঙালির সৃষ্টিশীলতা আর মানুষ গঠনে বড় ভূমিকা রবীন্দ্রনাথের। অনন্তের পানে চাহি, আনন্দের গান গাহি, ক্ষুদ্র দুঃখ তাপ নাহিরে। মৃত্যুশোক আছে, কিন্তু আমার প্রত্যাশা তো অনন্তের আনন্দ নেয়া। তো আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথ মৃত্যুকে অনন্ত জীবনধারার একটা অংশ হিসেবে দেখেছেন, খুব দুঃখের দেখেছেন বলে আমার মনে হয়নি। মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর আসে 22শে শ্রাবণ। মহাপ্রাণ অনন্ত দিশারি রবি কবি চিরতরে দূরে সরে যাওয়ার দিন স্মরণ করিয়ে দেন তার অমোঘ বাণী, আমারে দেব না ভুলিতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় প্রাণ গেছে আরও 83 জনের।
আরও তীব্র হচ্ছে খাদ্য সংকট। মঙ্গলবার ত্রাণ সংগ্রহের সময় আবারও নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। এ সময় প্রাণ হারায় 58 জন ত্রাণ প্রার্থী। যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে যাওয়ার সময় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হচ্ছেন বহু গাজাবাসী। খাদ্য বিতরণ কর্মসূচির এই ভয়াবহ পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ সহ অন্যান্য মানবিক সংস্থাগুলো। অন্যদিকে দেইর আল মালায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত হয়েছে 20 জন। ইসরায়েলি সৃষ্ট দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ত্রাণ গ্রহণের সময় 1560 জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। মঙ্গলবার লাহোর, করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন তেহরিক ইনসাফ বা পিটিআইয়ের শত শত কর্মী। মোটরযান, রিকশা সহ অন্যান্য গাড়িতেও র্যালি করেন তারা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ পর্যন্ত 150 শতাধিক আন্দোলনকারীকে আটকের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে 120 জনকে আটক করা হয়। বাকিরা বিক্ষোভ চলাকালে আটক হন। অবশ্য পিটিআইয়ের অভিযোগ, শুধু লাহোর থেকেই 2 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। গেল সোমবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সমর্থকদের গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান ইমরান খান। আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটির উত্তরকাশী জেলায় এ পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 9 সেনাসহ নিখোঁজ 1/2 শতাধিক। হরকাবানে ভেসে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত 1/2 শতাধিক ঘরবাড়ি, স্থাপনা। স্থানীয়দের সংখ্যা, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছে। তলিয়েছে রাস্তাঘাট। কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি এলাকাটির কাছাকাছি ক্ষীরগঙ্গা নদীর পানি উপচে প্লাবিত হয় আশপাশের এলাকা। হারশিল এলাকায় স্রোতের তোড়ে ভেসে যায় সেনা ক্যাম্প। সহ নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। যোগ দিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা। ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলোয় কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। বিপদসীমা ছাড়িয়েছে একাধিক নদীর পানির উচ্চতা।